আমার দলে সব লোক জান্নাতি না, সব লোক ফেরেশতাও না। প্রবলেমটা কি হয়েছে, যখন সবচেয়ে বেশি আরো শুরু হইলো কখন, সালাউদ্দিন ভাই যখন বলে দিল যে জামাতের সাথে জোট হবার সুযোগ নাই, এনসিপির জন্য দরজা উন্মুক্ত। এরপরেই এই যে সারাশি আক্রমণ দীর্ঘদিন ধরে আমরা দেখছি, অগাস্টের পরে, হাসিনার পতনের পরে আমরা দেখছি যে জামাত ইসলামী এবং তাদের অনলাইনে অফলাইনে তাদের বক্তৃতা বিবৃতি যে আচরণ, এটা খুবই বেপরোয়া এবং লাগামহীন। বিএনপিকে আক্রমণ করে, যেটা হয়েছে সেটাও যেমন, যেটা না হয়েছে সেটাও সেমন, প্রি প্ল্যান করে মানে মেক করে এবং সুপরিকল্পিতভাবে বিএনপিকে টার্গেট করছে। তাদের ধারণা বিএনপি তাদের একমাত্র প্রতিপক্ষ, আওয়ামী লীগ বাংলাদেশে নাই, বিএনপিও যদি না থাকে তাহলে তাদের জন্য একেবারে উন্মুক্ত মানে বাজার ঘর সব কিছু। তো সেই জন্যে তারা প্রথম থেকেই বিএনপিকে ট্যাগ করে নানান ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার শুরু করেছে এবং প্রথম থেকেই নৌকা ধানের শীষ, দুই সাপে এক বিষ, মির্জা কাদের মির্জা আলমগীর মানে মুদ্রার এফিট এই ধরনের বক্তব্য তারা ন্যারেটিভ এবং বক্তব্য প্রচার শুরু করেছে এবং প্রায় মিথ্যা প্রোপাগান্ডা। যেমন কুমিল্লার একটা ঘটনা কয়েকদিন আগে রাতের বেলায় এক নারী ধর্ষণের একটা মুরাদনগরে কাহিনী তৈরি করা হলো। সেই কাহিনীতে এমনভাবে বলা হলো যে সংখ্যালঘু নারীকে বিএনপির ক্যাডাররা, বিএনপি নেতারা ধর্ষণ করেছে গভীর রাতে। পরবর্তীতে দেখলাম যে ঘটনা টোটালি ভিন্ন, এখানে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা কোনো কিছু নাই, সেখানে একটা ধূম্রজাল, কোনো বিষয় না। অথচ আওয়ামী ছাত্র শিবির জামাতের দায়িত্বশীল নেতারা, শিবিরের ঢাকা ইউনিভার্সিটির সভাপতি, আমি নিজে দেখেছি, তারা এটা নিয়ে এই ধরনের পোস্ট করেছে। পরবর্তীতে তারা একটু দুঃখ প্রকাশ করে নাই যে ঘটনা সত্য না। তারপরে পটুয়াখালীতে একদিন গভীর রাতে দেখলাম, আমাকে অনেকে SMS করলো, ভাই বিষয়টা দেখেন। কি হলো দেখলাম, এক নারীর সাথে একটা মানে কি বলে চিৎকার চেঁচামেচি এবং কান্নাকাটি হই হুল্লোড়। তো কি হলো, বিএনপির ক্যাডাররা কোন নারীর উপর আক্রমণ করছে, এরকম একটা ঘটনা। পরবর্তীতে দিনের বেলায় জানা গেল, খোঁজ খবর নিয়ে এবং নিউজও যেটা পাইলাম, যে ওইখানে ছাত্রলীগের এক ক্যাডার একজনের মেয়ের সাথে প্রেম করে নিয়ে আসছিল, তার অভিভাবক বাবা মা তার মেয়েকে ফেরত নিয়ে যাচ্ছিল, রাতের বেলা একটা বিভৎস ব্যাপার। সেটাও বিএনপির নাম আপনি দিয়ে দিলেন। কয়েকদিন আগে দেখলাম খাসি চুরি করছিল কোথায় জানি, কিশোরগঞ্জে এক লোক খাসি চুরি করে নিয়ে যাচ্ছিল, মানুষ তাকে গণধোলাই দিচ্ছে, ওইটাকে আপনি ফেসবুকে লিখে দিলেন এবং ইউটিউবাররা প্রচার করলেন যে বিএনপির লোকরা খাসি বেচে নাই, সেজন্য টাকা পায় না, সেই জন্য তাকে মারপিট করছে। এই ধরনের ঘটনা দেখেন। এই যে এখানে যে ঘটনা ঘটছে 9 তারিখে, 11 তারিখে দুপুরের নামাজের পরে একটা কন্টেন্ট তৈরি করা হলো। এর আগে কিন্তু এটি নিয়ে কেউ জানে না, কোনো নিউজ টিউজও আমরা দেখিনি, কেউ দেখিনি। এবং একেবারে বিএনপির ক্যাডাররা এইরকম রাস্তার মধ্যে পিটিয়ে তারেক রহমানের নির্দেশে মনে হইল এখানে মানুষ মেরে ফেলছে এবং কি চাঁদার দাবিতে। কি ভয়ঙ্কর ব্যাপার, সারা দেশ একেবারে শোরগোল শুরু হয়ে গেল। কিন্তু বাস্তবতা দেখা গেল সেই শোরগোলের কারণে এই মামলায় যারা আসামি হয়েছে তাদের সাথে কতটুকু সম্পর্ক কি, আমরা 3 জন আমাদের যুবদল বহিষ্কার করে ফেলেছে। সন্দেহের বশীভূত, অভিযোগ প্রমাণিত হয় নাই, ভিডিওতে যাদের দেখা গেছে তাদের এখন পর্যন্ত গ্রেপ্তারও হয় নাই। এবং আজকে আমি দেখলাম এনসিপি বা জামাতের মিছিল থেকে মহিন নামে একজনকে গ্রেপ্তার করেছে, এদারভুক্ত আসামি। তিনি স্লোগান দিচ্ছিলেন, চাঁদাবাজ ব্যবসায়ীদের ভয় নাই, চাঁদাবাজের ঠাঁই নাই। ওতে পুলিশ তাকে নিয়ে আসলো একটা মবের মধ্য থেকে, মিছিলের মধ্য থেকে। তো এই যে আপনি একটা অথচ খুলনায় একটা হত্যাকাণ্ড হলো কয়েকদিন এই সময়েই, রক কেটে গুলি করে তাকে হত্যা করা হলো। হ্যাঁ, যুবদলের একজনকে, যদিও সে বহিষ্কার। চাঁদপুরে মসজিদের মধ্যে কুপিয়ে একজন ইমামকে হত্যা করা হলো। এইগুলা তাদের জামাত শিবির স্লোগান দিচ্ছে, জামাত শিবির আহত করা হয়েছে। আমি নিউজে দেখলাম পরবর্তী উনি মারা গেছেন, তিনি মারা যাননি। হ্যাঁ, আপনি কুপিয়ে আহত করা হলো। কিন্তু একটা বিষয় আমি এই অংশটুকু শেষ করে দেই 10 সেকেন্ডে। এখানে ওই কি মিটফোর্ডের ঘটনায় স্লোগান দিচ্ছে যুবদল, যেমনি মারা গিয়েছেন তিনি যুবদলের সাথে সম্পৃক্ত এবং পুলিশ প্রকাশ্যে বলেছে আমরা জেনেছি এখানে চাঁদাবাজির কোনো ঘটনা নাই, ব্যবসায়িক দ্বন্দ্ব তাদের এই খুনি, এবং যিনি খুন হয়েছেন তিনি কেবলমাত্র যুবদলের সাথে সম্পৃক্ত। এখন পর্যন্ত যারা না বহিষ্কার কেন করেছি এই জায়গাটা আমি ক্লিয়ার করলাম, আপনি বোধহয় শোনেন নাই, যে এই মামলায় আসামি দেওয়া হয়েছিল এবং বাদী যারা তারাও বলছে যে তাদেরকে ইন্টারন্যাশনাল আসামি দেওয়া হয়েছে, আমরা তাদের নাম দেই নেই। বাদী তিনি বলেছেন আমরা নাম দেই না, আমার মা অজ্ঞতাবশত তখন স্বাক্ষর করেছে একটা তার এই অবস্থায়। আমরা শোনেন, আমরা যে বহিষ্কার করেছি, আপনি সব কথাই ধরলেন, না আমি শহীদুল ইসলাম বাবুল, আপনি সব কথাই ধরলাম, কিন্তু এই যে 4000 জনকে আপনারা বিএনপি থেকে বহিষ্কার করেছেন, আপনাদের নেতাকর্মীরা বিভিন্ন অপরাধে, চাঁদাবাজি আছে, সেখানে রাজনৈতিক দ্বন্দ্ব আছে, খুন খারাপিও আছে, তাহলে এই 4000 জন কারা? তাহলে
4000 জন যে বহিষ্কার করা হয়েছে, আমার দলের লোককে বহিষ্কার করা হয়েছে, বিএনপির লোককে আমরা বহিষ্কার করেছি। আমরা তো আওয়ামী লীগের বহিষ্কার করতে পারবো না, এনসিপির, জামাতকেও তো আমরা বহিষ্কার করতে পারবো না, বিএনপির লোককে বহিষ্কার করেছি। জি জি, একেবারে পরিষ্কার পরিষ্কার। রাশেদ খান, আপনি প্রশ্ন করবেন না যে কেন করলেন, কেন করলেন না, হ্যাঁ এটা আমার জানার ইচ্ছা। আমার তো রহস্যজনক মনে হইতেছে আপনার প্রশ্নের মধ্যে। আপনি উত্তর শুনে সন্তুষ্ট হয়ে গেলেন। জি জি, হ্যাঁ, কেন বহিষ্কার করলাম? আমরা একটা বিরাট দল, বাংলাদেশের সব রাজনৈতিক দল মিলে যত কর্মী আছে না, বিএনপি তার চেয়ে বেশি কর্মী। হ্যাঁ, আমার দলে সব লোক জান্নাতি না, সব লোক ফেরেশতাও না, এর মধ্যে ভালো লোক আছে, কখনো কখনো সুযোগ সন্ধানীরা ঢুকে পড়ছে, দুষ্ট লোকও আছে। আমরা যখন যে প্রমাণ পেয়েছি অপরাধের সাথে প্রত্যেকেই ভালো কাজ করে তাও না, সবাই ইমামও না, হ্যাঁ, তো আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, আমরা তাদেরকে বহিষ্কার করেছি। হ্যাঁ, আমাদের যতটুকু দায়িত্ব দলের মধ্যে, এবং শুধু বহিষ্কার না, আমরা মামলাও করেছি, আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছি, ধরে পিটে, মানুষকেও বলেছি পিটে ধরে ব্যবস্থা গ্রহণ করে পুলিশে দিয়ে দেন।